প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটালসে। আমি ডক্টর এম তাসদিক হাসান আছি আপনাদের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখন আমরা কি করি? সবার আগে খুঁজে বের করি কোথায় আমাদের মোবাইল ফোনটা আছে, হাতে নিই, একটু করে দেখে নিই কোনো ইমেল এসেছে কিনা, সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশান এসেছে কিনা। তার মানে একটা ডিভাইস দিয়েই শুরু করছি আমাদের দিনটা, এবং সারা দিন কাজের ফাঁকে ফাঁকে আমরা মোবাইলে কিছু না কিছু করছি, ডিজিটাল একটা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। এবং মজার ব্যাপার, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন বাসায় বসেই কাজ করছেন। করোনা মহামারীর পর কিন্তু এটা খুব নর্মাল একটা ট্রেন্ড হয়ে গেছে। তার মানে প্রযুক্তি এবং আমাদের দিন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশই কিন্তু এখন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন এই প্রযুক্তি আমাদের মনকে কতটুকু প্রভাবিত করছে, কতটুকু এই প্রযুক্তি আমাদের মনকে একটা এমন দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে হয়তো ফিরে আসা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি বলছি মানসিক স্বাস্থ্যের কথা। সুরক্ষায় প্রতিদিনে আমরা প্রত্যেক দিন কথা বলি স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে, তারই একটি নতুন সংযোজন সুরক্ষায় মানসিক স্বাস্থ্য। আজ আমরা কথা বলবো প্রযুক্তি ও মন নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডক্টর তানজির রশিদ শরণ, সাইকিয়াট্রিস্ট, প্রতিষ্ঠাতা টেলিসাইকিয়াট্রি রিসার্চ নেটওয়ার্ক বাংলাদেশ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে জয়েন করেছেন ভার্চুয়ালি ডক্টর মোহাম্মদ ইর্তেজা ইসলাম, পোস্ট ডক্টরাল গবেষক, ইউনিভার্সিটি অফ সিডনি। আমরা খুব গর্বিত যে আজকে রিকা ক্রিস্টোফারকে আমরা পেয়েছি, ক্লিনিক্যাল রিসার্চ স্পেশালিস্ট, যিনি কাজ করছেন মানসিক স্বাস্থ্য গবেষক হিসেবে ট্রমা অ্যান্ড কমিউনিটি রেজিলিয়েন্স সেন্টার, বোস্টন চিলড্রেন হসপিটাল, পাশাপাশি হার্ভার্ড মেডিকেল স্কুল বোস্টনে। আমরা শুরু করছি ডক্টর তানজির রশিদকে দিয়ে। ডিজিটাল মেন্টাল হেলথ, প্রযুক্তির সাথে মানসিক স্বাস্থ্যের যে সম্পর্ক, এটি বলতে আপনি কি বোঝেন? ধন্যবাদ দীপ। প্রযুক্তির সাথে মানসিক সম্পর্ক যেটা আপনি বলতেছিলেন এখন ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা প্রযুক্তিকেও ব্যবহার করতে পারি মানসিক স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে কোনো ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার যদি আমরা করে থাকি, কিভাবে একটা মানুষের আমরা মানসিক স্বাস্থ্য অ্যাসেসমেন্ট করব, তাকে কিভাবে সাপোর্ট দিতে পারি, তাকে চিকিৎসার এবং তার প্রতিরোধের যে জায়গাটা, এই প্রত্যেকটা জায়গাটাতেই কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ আমরা ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসটা দিতে পারি। যেরকম আমি যদি বলি যে আমরা মোবাইলের যেমন কথা বলি, সেরকম মোবাইলের মাধ্যমেও কিন্তু আমরা একটা মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিতে পারি। যে আমাদের বাংলাদেশে যেরকম মাইন্ডটেল নামে একটা আমরা সার্ভিস শুরু করি 2016 সালের থেকে, সেখানে কিন্তু আমাদের দেশে যে কোনো জায়গা থেকে ফোনের মাধ্যমে কেউ একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারে। সেটা এক ধরনের মোবাইল ব্যবহার করে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জায়গা। সেরকম হতে পারে যে আমরা একটা কোনো ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ক্রিয়েট করলাম, অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকেও হয়তো বা আমরা যদি কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কানেক্ট হতে পারি, সেটাও এক ধরনের ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসের অংশ। সেরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে প্রিভেন্টিভ জায়গাগুলো কিন্তু দেওয়া সম্ভব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। যেরকম আমরা যদি বলি ইউটিউবেও কিন্তু এখন প্রচুর পরিমাণে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দেয়া হয়ে থাকে। সেগুলো কিন্তু আমাদের অ্যাওয়ারনেসে যেমন বাড়াচ্ছে, তার পাশাপাশি কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য প্রতিরোধের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেছে। এই সবগুলোই কিন্তু ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসের বিভিন্ন জায়গা। এর পাশাপাশি যেরকম গবেষণায় ডিজিটাল মেন্টাল হেলথের এই তথ্যগুলো একটা বড় ধরনের ভূমিকা আছে। আমরা এখন ডিজিটাল ফিনোটাইপিং বলি, ডিজিটাল ফুটপ্রিন্টের কথা, এই ফিনোটাইপ, এগুলো সবগুলো কিন্তু ব্যবহার করে আমরা পরবর্তী ধাপে মেন্টাল হেলথ সার্ভিস কীভাবে দেওয়া যেতে পারে সেটা নিয়ে কাজ করতে পারে। এই সব মেলাই আমি বলবো যে তথ্য প্রযুক্তি এবং মন এখন ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা একে অপরের সম্পর্ক। আমরা যেমন ভালো থাকার জন্য তথ্য প্রযুক্তি দরকার, ভালো থাকার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করে মনের সুরক্ষা দরকার। তার মানে আমরা অনলাইন কোনো সিস্টেম ব্যবহার করে বা মোবাইল টেকনোলজি দিয়েও আমরা যদি কোনো ধরনের কোনো সাপোর্ট প্রদান করি, সেটাকে আমরা ডিজিটাল মেন্টাল হেলথ বলতে পারবো। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে ডিজিটাল মেন্টাল হেলথের এই যে টুলগুলো আপনি ব্যবহার করছেন, আপনি নিজেকে ব্যবহার করছেন আপনার? অবশ্যই। জি, আমি টেলিমেডিসিন, টেলিসাইকিয়াট্রির পাশাপাশি। হ্যাঁ, জি, ওকে। তার মানে একজন ক্লিনিশিয়ানও কিন্তু ডিজিটাল মেন্টাল হেলথ টুলগুলো ব্যবহার করছেন। আমি একটু ডক্টর ইর্তেজার কাছে যেতে চাই। ডক্টর ইর্তেজা, আপনি একজন গবেষক হিসেবে বাংলাদেশেও কাজ করেছেন, এখন কাজ করছেন অস্ট্রেলিয়াতে। জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় আপনার পদচারণা রয়েছে। একজন গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে ডিজিটাল মেন্টাল হেলথের প্রসপেক্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, স্পেসিফিকলি বাংলাদেশকে ফোকাস করে। ধন্যবাদ তাসদিক, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। খুবই সুন্দর কোশ্চেন। আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলতে চাই, ডিজিটাল মেন্টাল হেলথ বা ডিজিটালাইজেশন বা ই হেলথ বা এম হেলথ, এই জিনিসগুলা
এই প্রযুক্তির ব্যবহারগুলো গত কয়েক বছর ধরে খুব বেশি হয়েছে, এবং এই প্রযুক্তির ব্যবহারগুলো আমরা খুব বেশি পেয়েছি করোনা ভাইরাসের সময়। আমরা যে রিসার্চগুলো করেছি তাতে দেখা গিয়েছে সবগুলো সার্ভে বা যে কোনো ইন্টারভেনশন সবকিছুই ছিল এই ডিজিটাল বা প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট। সো আমার যে এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি যে ডিজিটাল মেন্টাল হেলথ বা প্রযুক্তি কতটুকু মেন্টাল হেলথকে সহায়তা করছে বা সহায়তা করবে, তো আমি এটা খুবই আশাবাদী। কারণ আমার ছোট একটা এক্সপেরিয়েন্স ছিল একটা স্টাডি খুবই লো ইনকাম সেটিং এ ইমপ্লিমেন্ট করার, এবং সেই ইনকাম সেটিং এ আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম কিভাবে মোবাইল মেসেজ টেক্সটিং কিভাবে ইমপ্রুভ করে প্রিটার্ম বা রিডিউস করে প্রিটার্ম বার্থকে। আমরা দেখেছিলাম কিভাবে একটা ফোন কল বা ফোনের মাধ্যমে কিভাবে কাউন্সিলিং করা যায় মাকে প্রিটার্ম বার্থ রিডিউস করানোর জন্য। সো ওই রিসার্চের ফাইন্ডিংসটা আমাদের খুবই আশাবাদী করেছিল যে এই এম হেলথ বা ই হেলথ রিলেটেড ইস্যুগুলো এই অ্যাপস বা এই টেক্সট মেসেজিং গুলো খুবই মা শিশু এই ধরনের পার্টিসিপেন্টদের উপরে খুব ভালো কাজ করে। তো আমরা যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আশা করি আমি, যে এই ধরনের প্রযুক্তি যেমন যদি সেটা এম হেলথ হয়, টেক্সটিং অথবা ই হেলথ হয় যেটা অ্যাপস বেসড হতে পারে, স্মার্টফোন বেসড হতে পারে, এগুলো যদি মাধ্যমে যদি আমরা মাকে বা প্যারেন্টসকে ইনফর্ম করতে পারি যে হোয়াট ইজ মেন্টাল হেলথ কেন মানসিক স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, তো আই এম প্রিটি শিওর যে আমরা ভালো কিছু করতে পারবো, যেখানে বাচ্চারা এবং বড়রা দুজনেরই মানসিক বিকাশ ঘটতে পারবে এবং মানসিক স্বাস্থ্য ভালো হবে। Excellent, excellent. I want to move to Enrica Christopher. Enrica, we are talking on digital mental health. Specifically, Dr. Sharon told us what is digital mental health and gave some examples. He said a very interesting thing, YouTube, social media platforms. So I have a very, very basic question to you. Like, do you think social media play any role in mental health concerns, you know, specific clinical impact? If you want to tell us about that. Yeah, so let me also refer to some of my own papers that I've written with Tasdeek. One of them being tobacco use and social media, that showed social media seeing tobacco videos and things like that, and smoking behavior on social media influences people to smoke more. We've published papers on problematic internet use and how it relates to like depression, and also problematic, not just problematic internet use, but like problematic Facebook use in particular. So, and those studies found that certain things like going on social media for more than 4 hours a day and using it more at night, for example, those things were associated with higher scores for depression and anxiety and other common mental health issues. And, you know, I think there has been a lot of criticism in the social media and you know, internet space as this has boomed in the past 2 decades of after the internet has come around. But I think we're now starting to look more into how can we use social media for good? Like, how can we harness all of these, you know, knowledge distribution channels and ways of forming community? How can we use that to combat these like ill effects of social media and using the internet? Fantastic. Rika, you are also part of the authorship panel of Bangladesh Mental Health Country Profile, so you are aware about the situation of mental health in Bangladesh pretty well. So my follow-up question to you, I'll go back to Tanzir Bhai, and it is about before that I want to ask you, what do you think how digital mental health can help Bangladesh as a low-resource setting country? Oh gosh, okay. Well, please tell me if I'm correct in saying that Bangladesh has rapidly allowed or constructed
internet across the country. Is that right? True. Yes, yeah. So I think definitely, we've seen all around the world, but especially in low income countries, they have had this boom of internet use and having access to different things through like smartphones and things like that. And so along with that comes a variety of issues. For example, like the more Western media comes in through social media, the higher rates, you're seeing higher rates of like anorexia and other eating disorders and more like body-based dysmorphia disorders for women and girls especially who compare themselves to, what they're seeing on these like Instagram models, for example. So I think the low income country setting has certain challenges, like it hasn't experienced this sort of certain mental health difficulties, like I mentioned, for like anorexia, that high income countries and Western countries have been dealing with for a while. And definitely, like the spread of information globally has interacted with like cross-cultural factors, and there's just so much more to learn in the upcoming years about what good is this internet going to do, and also the bad effects that we need to counteract. Thank you. I'll get back to you again with some ethical, concerns and also challenges, but অবশ্যই দর্শক আমরা কথা বলছিলাম এনরিকা ক্রিস্টোফার, ইর্তেজা ইসলাম এবং তানজির রশিদ সরোরের সাথে। এনরিকা আমাদেরকে কিছু গবেষণালব্ধ ফলাফলের কথা বলছিল যে বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু সে খুব ক্লোজলি কাজ করেছে, যে গবেষণাগুলোতে দেখা গেছে ইন্টারনেট ইউজ, প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ বা ফেসবুক ইউজ কিন্তু প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের উপরে। এবং ডক্টর ইর্তেজা আমাদেরকে আশার কথা বলছিলেন যে ডিজিটাল মেন্টাল হেলথ যে টুলগুলো আছে, ডিভাইসগুলো আছে, সেটা ব্যবহার করেও আমরা মানসিক স্বাস্থ্য সেবাটা অনেকাংশে নিশ্চিত করতে পারি, যেহেতু আমাদের দেশে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সংখ্যা কম আছে। এই প্রসঙ্গে যাব ডক্টর তানজির রশিদের কাছে। জি, অবশ্যই আমি ইর্তেজা এরিকার সাথে একমত যে ডিজিটাল মেন্টাল হেলথ আমাদের। তানজির ভাই, আমরা একটা বিরতিতে যাব, আমরা আসছি বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর তানজির রশিদ, এনরিকা ক্রিস্টোফার এবং ইর্তেজা ইসলামের সাথে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরেই ফিরছি সুরক্ষায় প্রতিদিনে, সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতির পর সুরক্ষায় প্রতিদিনে। কথা বলছিলাম ডক্টর তানজির রশিদ, ডক্টর ইর্তেজা ইসলাম এবং রিকা ক্রিস্টোফারের সাথে ডিজিটাল মেন্টাল হেলথ নিয়ে, মন এবং প্রযুক্তি নিয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম আশার কথা। রিকা বলছিল সম্ভব, বাংলাদেশের মতো একটা দেশে আমরা ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং ডক্টর ইর্তেজাও একই কথা বলেছেন। আপনি বাংলাদেশে রোগী দেখছেন, সেবা প্রদান করছেন, আপনার কাছে কি মনে হয় কতটুকু সম্ভব বাংলাদেশে ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্ট করা? আমি বলবো অবশ্যই সম্ভব, এবং এটা আমরা অনেকখানি করছি। যে আমাদের দেশের হয়তো বা 7 বছর একটা মোবাইল বেসড মেন্টাল হেলথ সার্ভিস আমরা দিয়ে আসছি। আমাদের মনের ডাক্তার থেকে প্ল্যাটফর্ম থেকে কোভিডের সময় আমরা প্রচুর মানুষকে সেবা দিচ্ছি। সেখানে যেমন সমাজে উচ্চবিত্ত ছিল, একদম নিম্নবিত্ত থেকেও কিন্তু আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সার্ভিস নিছে। আমাদের যেরকম ঢাকার থেকে মানুষ হয়তো কানেক্ট হচ্ছে, ঢাকার বাইরে থেকে একদম হয়তো বা রাঙামাটি, খাগড়াছড়ি থেকে আসতেছে, আমাদের হাতিয়া থেকেও কিন্তু আমরা কল পাই। সুতরাং আমরা ডেফিনেটলি আশাবাদী যে আমাদের, আশাবাদী না, আমি বলতে পারি যেটা প্রমাণিত যে আমাদের বাংলাদেশে ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিস দেওয়া সম্ভব। এবং কেন আমাদের ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসের উপর যেতে হবে? কারণ আমাদের প্রায় 80% সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঢাকা কেন্দ্রিক। আমাদের মাত্র 350 জনের মতো সাইকিয়াট্রিস্ট আছে। সুতরাং আমাদের দেশ যেখানে 90% মানুষই মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এবং যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য যদি আমরা মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, ডিজিটাল টুল ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা তাদেরকে অ্যাসেস করতে পারি, তাদেরকে সাপোর্ট দিতে পারি, তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি, তাদের প্রিভেনশনের অপশনগুলো
দিতে পারি। সেটা হতে পারে মোবাইল বেস সার্ভিস হতে পারে, অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, ওয়েবসাইট বেস কোনো কিছু সার্ভিস হতে পারে, সোশ্যাল মিডিয়া বেস কোনো সার্ভিস হতে পারে, অথবা নতুন কোনো ডিজিটাল টুল হতে পারে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আদার্স হতে পারে, ইন্টেলিজেন্ট অফ থিংস, এনিথিংস। সুতরাং এই যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করেই আমরা হয়তো বা বাংলাদেশের সেটিংসেই খুব ভালোভাবে ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিস অ্যান্ড রিসার্চের জায়গাটাতে কাজ করতে পারি। তার মানে একদিকে যেহেতু আমাদের সংখ্যা কম মেন্টাল হেলথ প্রফেশনালসদের, সেই জায়গাটা তো আমরা এই ডিজিটাল টুলগুলো একটা 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 বিশেষ জায়গা ক্রিয়েট করতে পারি, অ্যাক্সেসটা বাড়াতে পারে। পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাই চ্যালেঞ্জের কথা, যে বাংলাদেশের প্রেক্ষিতে স্পেসিফিক নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। একটা জিনিস যদি বলি যে আমাদের সবার হাতে কিন্তু ইন্টারনেট নাই, যদিও কাভারেজটা অনেক বেশি, তারপর আমরা যদি সেই ক্লাসটার কথা চিন্তা করি, সোশ্যাল ক্লাসে যারা একটু নিচের দিকে আছে তাদের হাতে হয়তো একটা ম্যানুয়াল ফোন আছে, তাদের হাতে কোনো ইন্টারনেট নেই। তাদের এই চ্যালেঞ্জটার পাশাপাশি আর কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? প্রথমে আমি যদি বলি যে আমাদের ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিস দেওয়ার জন্য যে অবশ্যই ইন্টারনেট বেসড হতে হবে সেটা না, অবশ্যই ডিজিটাল ডিভাইড একটা কনসার্ন। এবং যখন আমরা একটা ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিসের সলিউশন চিন্তা করি, আমাদেরকে অবশ্যই কিন্তু চিন্তা করতে হয় যে আমরা সব ক্লাস, সব শ্রেণীর মানুষকে আমরা কীভাবে সার্ভিসটা দিতে পারি। বাংলাদেশের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি যে আমরা ফ্যামিলিতে কিন্তু মোবাইলগুলো শেয়ার করি। অর্থাৎ আমাদের যদি আমরা চিন্তা করি যে আমাদের যেখানে হয়তো খুব পরিবারে সবার একটা ফোন নাই, কিন্তু একটা ফোন হয়তো অধিকাংশ পরিবারের আছে। আমাদের রিসেন্ট পরিসংখ্যান কিন্তু এরকমই বলে যে বাংলাদেশে অধিকাংশ পরিবারের একটা ফোন আছে, সেটা বাটন ফোন হলেও সেই ফোনের মাধ্যমে কিন্তু আমরা SMS দিতে পারি, আমরা কিন্তু কল করে জানাইতে পারি তার মেন্টাল হেলথের অবস্থা, অথবা তারা কিন্তু আমাদেরকে ফোন করে বলতে পারে যে আমার মন ভালো নাই, আমার এখন সুইসাইড করতে ইচ্ছা করতেছে। আমি পার্সোনালি জানি যে এরকম ফোন কিন্তু আমাদের আসে যে আমার এখন সুইসাইড করতেছে, ছাদ থেকেও মানুষ কিন্তু ফোন দেয়, ছাদে বসে ফোন দিচ্ছে। সুতরাং সেই জায়গাটা থেকে ডেফিনেটলি কাজ করা সম্ভব। চ্যালেঞ্জের জায়গাগুলো আমি বলবো যে কয়েকটা আছে। একটা হচ্ছে যে হয়তো আরও আগে বেশি ছিল, আমরা যখন প্রথম সার্ভিসগুলো শুরু করি তখন অনেকের মধ্যে ধারণা ছিল আসলেই কি ওখানে একজন প্রফেশনালস থাকে, আসলেই কি একজন সাইকিয়াট্রিস্ট সার্ভিস দিচ্ছে, নাকি এমনিতে কেউ কথা বলতেছেন। এই ব্যাপারটা কিন্তু অনেকখানি দূর হয়েছে কোভিডের সময়। কোভিড কিন্তু আমাদেরকে এই ধরনের একটা কনফিডেন্স দিচ্ছে যে হ্যাঁ, এইখানে একজন প্রফেশনাল বসে সার্ভিস দেয়, এখন ওই পারে যে থাকে তাকে যদি দেখাও না যায়, তিনি একজন অন্তত এই বিষয়ে স্বাস্থ্যকর্মী, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কেউ একজন যিনি এই ব্যাপারটা জানে। সুতরাং এটা কোভিডের কারণে আমরা এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে পারছি। 2 নম্বর একটা চ্যালেঞ্জ থাকে যে আমরা কি বেশি বলে ফেলতেছি কিনা, অর্থাৎ মিস ইনফরমেশান। এটা আমি বলবো যে এখনকার একটা আমাদের বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা প্রচুর পরিমাণে মেন্টাল হেলথ রিলেটেড কথা বলতেছি এবং অনেক ক্ষেত্রে সেই কথাগুলা বিজ্ঞান ভিত্তিক না হয়ে আমাদের মন গড়া হয়ে যাচ্ছে, সেটা একটা চ্যালেঞ্জ। ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের হয়তো পলিসিগত কিছু ব্যারিয়ার আছে, বা আমাদের ওইভাবে হয়তো আমরা পলিসিগুলো এখন করতে পারি না, হয়তো সময় লাগবে। এবং সেক্ষেত্রে আরেকটা আমি বলবো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, চ্যালেঞ্জের জায়গাটাতে আমাদের ম্যান পাওয়ার ডেফিনেটলি এখানেও একটা চ্যালেঞ্জ, যে আমরা অনেকেই নিয়ে আসতে পারতেছি না যারা ডিজিটাল মেন্টাল হেলথ সার্ভিস দিতে বিশেষজ্ঞ পর্যায়ে যারা ইন্টারেস্টেড। সবাই ইন্টারেস্টেড না, সবাই এখনও হয়তো বা মনে করে যে এখানকার চেয়ে আমি সরাসরি পেশেন্ট দেখবো, কেন আমি অনলাইনে দেখবো, কিন্তু কোভিডের কারণে সেটা অনেকখানি কমে গেছে। সুতরাং চ্যালেঞ্জের জায়গাটা আমাদের কমছে, কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ যে আমাদের সাস্টেনেবল ফান্ডিংয়ের সমস্যা আছে। যেটা হয়তো গবেষণার সাথে আরও বেশি, গবেষণার ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ সার্ভিস ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা চাই যে রিডিউসড কস্টটা দিতে, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম মেইনটেনের জন্য আলাদা কিছু কস্ট থেকে যায়, সেটা একটা অ্যাডিশনাল কস্ট। আপনি খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট নিয়ে এসেছেন। একটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট বা যে ভিডিও ম্যাটেরিয়ালগুলোর কথা আপনি বলছেন যে সঠিক তথ্যটা পাচ্ছে কিনা, আমরা অবশ্যই এটা নিয়ে এক্সপার্টদের কাছ থেকেও জানতে চাইবো। আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ারের সাথেই হয়তো সম্পর্কিত করে যে সেই সার্ভিসটাও আমরা মেন্টাল হেলথ এবং ডিজিটাল টুলগুলো আমরা ব্যবহার করতে পারি কিনা, আসবো এই প্রসঙ্গে আবারও। একটু ডক্টর ইরতেজার কাছে যাচ্ছি। আমরা শুনছিলাম ডক্টর তানজিরের কাছ থেকে একজন সাইকিয়াট্রিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যে মানসিক স্বাস্থ্যে কীভাবে ডিজিটাল ইন্টারভেনশনগুলো আমরা ব্যবহার করতে চাইলে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে পারি। আমরা জনস্বাস্থ্য নিয়ে যেহেতু আপনি কাজ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, আপনার মতামতটা জানতে চাই। চ্যালেঞ্জের পাশাপাশি অপরচুনিটিস কী কী আছে বাংলাদেশের মতো একটা দেশে ডিজিটাল ইন্টারভেনশন ব্যবহার করে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গেলে আমাদের এখন এক্সিস্টিং সেটিংয়ে আসলে কী কী অপরচুনিটিস আছে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ তাজদিক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি যদি আমার ছোট এক্সপেরিয়েন্স সেটা যদি ডেভেলপিং অ্যান্ড ডেভেলপ কান্ট্রি দুটা থেকে বুঝায় বলতে চাই, সেটা হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে যখন মুভ করি তখন আমি দেখতে পেলাম যে সবাই একটা এখানে নতুন একটা অ্যাপস বলবো না, এটা একটা অ্যাপস হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, এটা একটা
পলিসিগত লেভেলে একটা সিম্পল কোশ্চেন সবাইকে করে, মানে এটা যে কোনো স্টাফ যে কোনো প্রফেশনাল দের মধ্যে এই জিনিসটা হয়, মানে ওরা এটাকে ইম্প্রোভাইজ করছে যে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করে, আর ইউ ওকে? দিস ইজ এ সিম্পল একটা কোটেশন যেটা সব কলিগদেরকে জিজ্ঞেস করে সব প্রফেশনে, সেটা খুব উচ্চ পদস্থ কর্মচারীদের ক্ষেত্রেও একদম নিম্ন পদস্থ কর্মচারীদের ক্ষেত্রেও এই জিনিসটা ওরা ইমপ্রুভ করছে এবং এটা প্র্যাকটিস করছে যে আর ইউ ওকে? তো এটা হচ্ছে যে তুমি মেন্টালি ওকে কিনা, দ্যাটস জানার জন্য আর কি শুধুমাত্র। সো আমাদের যেহেতু মানে আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে ওদের এই কনসেপ্টটা যে আর ইউ ওকে। তো এই সিম্পল জিনিসটা আমরা খুবই ডিজিটালগত দিক থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা যেটাই হোক প্রফেশনাল যেই ইয়াটা, এই জিনিসটা আমাদের ম্যান পাওয়ার খুবই কম বাংলাদেশে। সো ফর এক্সাম্পল যদি এরকম কোনো কিছু করা যেতে পারে যে আমাদের কমিউনিটি ক্লিনিকে অথবা আমাদের রুরাল লেভেলে যখন হেলথ কমপ্লেক্স বা আরো নিম্ন লেভেল গুলাতে যখন আমাদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়, তো আমরা খুব স্বভাবতই জানি ওইখানে স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্ট নাই। তো আমরা যদি জাস্ট জিজ্ঞেস করি আপনি কি ভালো আছেন, এই ভালো আছেনটা যদি মানসিকগত দিক থেকে হয় যে আপনি কি মানসিকভাবে ভালো আছেন, এবং ওই জিনিসটা এখন আমাদের প্রত্যেকটাই, এটা আমি ভুল হতে পারি কিন্তু আমার ধারণা যেহেতু আমাদের এখানে কভারেজ অনেক বেড়ে গিয়েছে, প্রত্যেকটা হেলথ কমপ্লেক্স এবং সব জায়গায় কিন্তু এখন ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, কম হোক আর বেশি হোক একটা হলেও আছে। সো যখনই রেকর্ডটা করা যেতে পারে, যদি করা যায় যে হ্যাঁ আপনি কি ভালো আছেন, মানসিকগত ভাবে থেকে ভালো আছেন, একটা ডিজিটাল রেকর্ড মেনটেন করা যায় হ্যাঁ আমি ভালো আছি বা খারাপ আছি। যদি খারাপ থেকে থাকে জাস্ট আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে যান, যে ফোন নাম্বারটা শরণ ভাই যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট, যে হ্যাঁ পরবর্তীতে আমরা তাকে কাউন্সিলিং দিতে আবার জিজ্ঞেস করতে পারি কিছুদিন পরে যে আপনি এখন কি ভালো আছেন, বা একটা টেক্সট দিয়ে বলতে পারি আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছোট ছোট যে জিনিসগুলো এগুলোই একটা ইন্টারভেনশন হিসেবে কাজ করতে পারে, যেখানে আমাদের খুবই স্বাভাবিক যে হঠাৎ করেই এখন সাইকিয়াট্রিস্টের নাম্বার আমাদের দেশে বেড়ে যাবে না, একটু ইট উইল টেক সাম টাইম, মানে কিছু সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা এই ছোট ছোট জিনিস ইন্টারভেনশন বা ছোট ছোট পদক্ষেপগুলো নিতে পারি, যেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো করতে পারে বলে আমার মনে হয়। অবশ্যই আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি বলছিলেন যে একটা ছোট্ট পরিবর্তন একটা সেটিংয়ে যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ারের প্রসঙ্গ যেহেতু আনলাম, সেটা অবশ্যই হেল্প করতে পারে। এখানে বাংলাদেশিদের যে একটা স্বভাবগতভাবে আমরা যে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, সেই জায়গাটা হয়তো আপনি কাজে লাগানোর কথা এখানে চিন্তা করছেন যে আপনি কেমন আছেন সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। আমি যে প্রশ্নটা আসলে করেছিলাম অপরচুনিটিসের কথা, একটা জিনিস আমি জানি না আপনি একমত হবেন কিনা, যে আমরা পলিসিগত দিক থেকেও কিন্তু এখন খুব স্ট্রং একটা পজিশনে আছি, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ হয়েছে, আমরা মেন্টাল হেলথ অ্যাক্ট পেয়েছি, সো সেটাও হয়তো আমাদের অনেকখানি গাইড করতে পারে। কি মনে হয় আপনার এই প্রসঙ্গটাতে? অবশ্যই এটা যেহেতু আমাদের গাইডলাইন তৈরি হয়ে গেছে এবং পলিসিগত লেভেল থেকে আমরা ন্যাশনাল লেভেল অনেক কিছু ডেভেলপ করে ফেলেছি, সো আমার মনে হয় এটাকে আর একটু মানে এই গাইডলাইনটা অবশ্যই আমাদেরকে ত্বরান্বিত করবে আর কি নেক্সট স্টেপে যেতে। অবশ্যই অনেক ধন্যবাদ ডক্টর ইর্তেজা। Enrica, we are talking about digital mental health challenges, like the critical challenges if we want to implement digital mental health in a country like Bangladesh. Also, Dr. Irteza talked about some, opportunities, and also he gave a strategy how we can, implement just a small thing. Are you okay? And then it can help to, break the barrier, and people will talk about it. I have a specific question to you. It's related to ethical challenges. If we want to implement digital mental health in a country like Bangladesh, what might be the ethical challenges which can impact the researchers and also the implementers, like health systems perspective? Yeah. Oh gosh. Okay. So one thing that I didn't mention before actually is the area that I work in is extremism, and we're seeing all around the world that a lot of kids and youth and people in general are being radicalized online. And so I think that, like, definitely in so many countries, it's ethical issues of when do you decide to shut down somebody's, social media use or what they're saying online, versus, allowing them to continue saying things because of like freedom of speech, for example. And also I think that
data security is always an issue anytime you have anything online. A lot of telehealth services started during the pandemic, and it became a lot easier for people to access mental health care, which is great. But along with that comes, your information is online in a database somewhere, and you don't totally know if that could have like a security hack or a security breach, and that your mental health information gets out there in the world. So these are all things that you definitely have to think about when implementing mental health care online. Another is, the risk for suicide. If you are providing care over an internet forum, or say even like an anonymous forum for those who are having suicidal ideations, that can be very supportive for some people, and they can find a lot of help in that. And yet there are still cases where somebody, it's because it's an anonymous forum, or, hard to figure out who is behind like the social media account, that somebody could be in need of help and not get it because they're more in this virtual world instead of face to face with a clinician. Excellent. Rika, I have a follow-up question to you. You mentioned freedom of speech. So Dr. Tanzir was talking about, YouTube contents, and some people, I think many of people, they have declared themselves as experts, and they do not necessarily have mental health training. And this is creating a concern among the mental health professionals and researchers as well. Like, there is a chance of misinformation and mistrust eventually. So how do you think this issue together, like freedom of speech, and also when they are saying without any specific technical knowledge on that specific topic? Yeah, so I think I can speak much more to the American experience, being from the US and in the US currently, but I think that part of this is also unchecked capitalism, and without regulations, you have companies like Facebook, that's Meta now, but like all these different like social media companies that are putting profits over people, and they are increasing their algorithms just to get more clicks and more people to get sucked into sort of social media so they get more money, and this all goes along with these freedoms, like where do you draw the boundary of like, okay, this is too extreme, you can't say that, or this is too much money that you're making or putting, before the health of people or society. These are really hard questions to answer. And I definitely think that, like you said, misinformation is all online. It's very hard to tell these days, like, what's true and what's not. I don't know if you've heard of deep fakes. It's like a new AI technology or ability to be able to like recreate somebody speaking in a video, even though they never said those things or acted in whatever way online that you in this video that a deep fake can produce. It's not just videos, it's all aspects of social media. I think we need to, as like public health and mental health researchers and practitioners, we need to really educate the public about how do you critically examine information, how do you see something online and be able to think about it in a way of like, okay, who's putting this out there, what could be their agenda, what are manipulation tactics, or is this content in front of me really something that's helpful to me, or is it going to be harmful? Like, we need to provide those tools to the public and teach them, like, how do you navigate a space online that can be really harmful if you're not careful,
থ্যাংক ইউ ভেরি মাচ এনরিকা। আমরা কথা বলছিলাম এনরিকা ক্রিস্টোফারের সাথে ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশনের যেই এথিক্যাল কনসার্নগুলো আছে। খুব স্পষ্টভাবে রিকা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে একদিকে যেমন আমাদের ফ্রিডম অফ স্পিচ, আমরা যে বাক স্বাধীনতার কথা বলি সেটা ইম্পর্টেন্ট, আরেকদিকে আমরা যখন কোনো একটা টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো, তখন কিন্তু সেই সাবজেক্ট স্পেসিফিক ট্রেনিং থাকাটা, প্রশিক্ষণ থাকাটা, একজন বিশেষজ্ঞের জায়গা থেকে বলতে পারাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো না হলেই কিন্তু মিস ইনফরমেশন আমরা বলি অথবা ভুল চিকিৎসা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সুরক্ষায় প্রতিদিনে ফিরছি বিরতির পর এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। ধন্যবাদ। দর্শক, বিরতির আগে কথা বলছিলাম প্রযুক্তি এবং মন নিয়ে। বিরতির পর ফিরে এসেছি আবারও সুরক্ষায় প্রতিদিনে। ডক্টর তানজির, আপনার কাছে ফিরতে চাই। একটু আগে এনরিকা যেটা আমাদেরকে বলছিল, কিছু মানুষ কিন্তু আছে বাংলাদেশেও যারা কোনো ধরনের কোনো প্রশিক্ষণ ছাড়াই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, ডিজিটাল ডিভাইসগুলোর থ্রুতেই কিন্তু এই তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি আপনার মতামত জানতে চাই যে যখন কোনো প্রশিক্ষণ ছাড়া কেউ কথা বলছেন কোনো একটা ইস্যুতে, সেটার কনসিকুয়েন্স কতটুকু ভয়াবহ হতে পারে? এটা বেশ ভয়ঙ্কর হতে পারে, এবং বিশেষ করে যখন কোন একজনের হয়তো বা ভিউ হচ্ছে 2 মিলিয়ন এবং সে মেন্টাল হেলথ সম্পর্কে তার মন গড়া একটা বক্তব্য দিচ্ছে এবং সবাই সেটা ধরে নেবে যে এটাই হয়তো বা সত্যি হতে পারে। সে তার জাজমেন্টাল একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছে, সেটা মেন্টাল হেলথের ট্রিটমেন্টে যতটা বা অ্যাওয়ারনেসে যতটা ভালো করাচ্ছে, এটা ক্ষতি করতেছে। এটা এবং সোশ্যাল মিডিয়ার যে শুধুমাত্র এই ফেক ইনফরমেশনটাই ক্ষতির কারণ সেটা না। আমরা দেখছি যে আমাদের বায়াসনেসটা অনেক ক্ষেত্রে, আমার নিজেরই একটা পেপার আছে যে কাউকে সুইসাইড করতে উদ্বুদ্ধ করতেছে। কেন? সে তার পার্সোনাল জাজমেন্ট থেকে আমরা কাউকে বলতেছি তোমার মরে যাওয়া উচিত। এবং যদি কেউ কখনো তার ডেসপারেট হেল্প সিকের কারণে হয়তো বা ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমার মনে হচ্ছে মরে যায়, কেউ এটাকে ট্রল করতেছে, কেউ এটাকে এমনভাবে পোর্ট্রেট করতেছে, কেন তুমি মরতেছো না, তুমি কি এমনি লোক দেখাতে বলছো? এই যে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের এই ভয়ঙ্কর দিকটাও আছে। আরেকটা ভয়ঙ্কর দিক যদি আমি বলে থাকি, আমাদের গেমসের ব্যাপারগুলো, অনেকগুলো গেমস নিয়ে কিন্তু কথা আসছে যে এই গেমসগুলো বাচ্চাদেরকে সুইসাইডের দিকে ঠেলে দিচ্ছে। কিছু আমাদের দেশে ব্যান্ডিট ছিল, কিন্তু এরকম অনেক ধরনের গেমসগুলো কিন্তু এখনও বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়াতে পাওয়া যায়, যেটা বিশেষ করে আমাদের কিশোরীদের জন্য বেশ ভয়ঙ্কর। বাংলাদেশে আরও একটা ভয়ঙ্কর জায়গা যদি আমি বলি, আমাদের উঠতি তরুণীদের মধ্যে বা কিশোরদের মধ্যে টিকটক সহ অন্যান্য অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে এমন কিছু অ্যাক্টিভিটি জাস্ট পপুলারিটি বা খুব দ্রুত ফেমাস হওয়ার জন্য তারা ব্যবহার করে, যেটা অনেক ক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য যেমন স্বাস্থ্যকর না, অনেকের জন্যে মানসিক স্বাস্থ্যের অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি করে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ করা দরকার। এর পাশাপাশি আরেকটা ইথিক্সের জায়গা থেকে যদি আমি বলি, যে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আমরা কি সবার জন্য ডিজিটাল ইন্টারভেনশনগুলো দিতে পারতেছি কি না, ডিজিটাল ডিভাইডটাকে আমরা অ্যাড্রেস করতেছি কি না। আমি খুব ভালো একটা স্মার্টফোন ইউজ করতেছি বলে আমার সব ধরনের ডিজিটাল ইন্টারভেনশন আমাদের ফোকাসড হয়ে যাচ্ছে কি না, অর্থাৎ তার ইন্টারনেট আছে বলে সে এটা ইউজ করতে পারতেছে, সে মোবাইল অ্যাপ্লিকেশন পাচ্ছে, কিন্তু যে বাটন ফোন ইউজ করতেছে তার কিন্তু মেন্টাল হেলথের অ্যাক্সেসটারও কম, তাকে আমরা চিন্তা করতেছি কিনা। এটা একটা বড় ধরনের ইথিক্যাল ইস্যু, যেটা আমরা তার মানে ইনক্লুসিভ একটা মেন্টাল হেলথ সিস্টেম। তানজির ভাই, আপনি একটা খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটা হচ্ছে রেগুলেশন, নিয়ন্ত্রণের যে ব্যাপারটা। তার মানে মানসিক স্বাস্থ্য যারা ডিজিটাল টুল ব্যবহার করে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রদান করছেন, সেখানেও একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে। আমাদের বাংলাদেশে কি এরকম কোনো নিয়ন্ত্রণ করার কোনো বডি আছে, কোনো অথরিটি কি আছে যে যারা এই ভিডিও কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? বিশেষ করে মেডিকেল প্রফেশনের জন্য ডক্টরদের ক্ষেত্রে কিন্তু বিএমডিসির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমাদের সরকারি কর্মচারীদের জন্য সোশ্যাল মিডিয়া ইউজের কিছু রেগুলেশনস আছে। আমাদের বিটিআরসির কিন্তু আমাদের অনেক ধরনের সোশ্যাল কন্টেন্টকে যেগুলো মনে করে দেশ ও জাতির জন্য সেগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে মেন্টাল হেলথ রিলেটেড কোন কথাটাকে আমরা ধরবো যেটাকে সোশ্যাল মিডিয়া থেকে সরানো দরকার বা এটাকে রাখা দরকার, সেরকম কোনো গভর্নিং বডি আছে বলে আমার জানা নাই। তার মানে এমবিএ করে বা অন্য কোনো ফিল্ডে পড়াশোনা করে যদি সাইকোলজিস্ট নাম দিয়ে কেউ বসে যান, সেটাকে রেগুলেট করার মতো কোনো অথরিটি বাংলাদেশে এই মুহূর্তে নেই। যদি না কি আমরা সরাসরি তার বিরুদ্ধে কোনো ধরনের কমপ্লেন করি, এইটাকে সোশ্যাল মিডিয়াতে কী ধরনের কন্টেন্ট যাচ্ছে সেটা রেগুলেট করার তেমন কোনো মেন্টাল হেলথ রিলেটেড
জায়গাতে কেউ আছে বলে আমার জানা নাই। তার মানে এখানে আসলে সাইকোলজিস্ট যে একটা রেগুলেটরি বডি বিএমডিসি যেরকম ডাক্তারদের আছে সেটা যদি থাকে তাহলে হয়তো আমরা অনেকখানি ডেফিনেটলি আমাদের বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন আছে, সেখানে যদি কেউ এই ধরনের করে থাকে সেই আইনে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা সম্ভব। কিন্তু যতক্ষণ কেউ অভিযোগ না করতেছে হয়তোবা ওই অথরিটি কিন্তু তাদের ক্ষমতার প্রয়োগ করতে পারতেছে না। একটা খুব স্পষ্ট প্রশ্ন এখানে আমি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল মেন্টাল হেলথের জন্য কি আমাদের আলাদা কোনো অ্যাক্ট বা আলাদা কোনো গাইডলাইন দরকার? ডিজিটাল মেন্টাল হেলথ যদি বলি, আমাদের মানসিক স্বাস্থ্য আইনই তো হলো কিছুদিন কয়েক বছর আগে, সুতরাং এখনই যদি আমরা বলে থাকি যে আমাদের এই মুহূর্তে একটা ডিজিটাল মেন্টাল হেলথ অ্যাক্ট দরকার, এটা আমার মনে হয় খুব বেশি আশাবাদী হয়ে যাবে। কারণ আমরা এখনও ডিজিটাল মেন্টাল হেলথের মধ্যে জাস্ট এন্ট্রি করতেছি। আমাদের ম্যাচুরিটি হতে একটা সময় দরকার, আমাদের চ্যালেঞ্জগুলো বোঝার জন্য সময় দরকার, আমাদের রেগুলেশনের আসপেক্টগুলো বোঝার জন্য সময় দরকার। হয়তো বা আরও কিছু সময় গেলে ডেফিনেটলি আমাদের তখন একটা রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এটাকে নিয়ে আসা দরকার। আদারওয়াইজ এটা আমাদের ক্ষতির চেয়ে অনেক ক্ষেত্রে মানে ভালোর চেয়ে ক্ষতির জায়গাটা চলে আসবে। অনেক ধন্যবাদ। ডক্টর ইরতেজ ইসলামের কাছে আসতে চাই, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাই বাংলাদেশে ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে আপনার কোনো স্পেসিফিক রিকমেন্ডেশন আছে কিনা, কিভাবে আমরা একটা এফিশিয়েন্ট ডিজিটাল মেন্টাল হেলথ সিস্টেম উপহার দিতে পারি জাতিকে? খুবই ট্রিকি কোশ্চেন আমি বলবো, যেহেতু খুব শীঘ্রই আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে গাইডলাইন বা পলিসি লেভেলে কাজ হয়ে আসছে। সো ডিজিটাল মেন্টাল হেলথ শরণ ভাই যেভাবে বললেন হঠাৎ করেই কোনো কিছু করা যাবে না। তবে আমার মনে হয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো শরণ ভাইয়ের কথা অনুযায়ী আমাকে বলতে হবে যে বয়স ভিত্তিক যদি কোনো কিছু করা যায়, হঠাৎ করেই আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো না ডিজিটাল মেন্টাল হেলথ। আমার মনে হয় বয়স ভিত্তিক এইজ ক্যাটাগরি করে কোনো কিছু যদি টেস্ট করা যায়, তারপরে বা স্কুল বেসড কোনো প্রোগ্রাম যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে স্কুল এজ গ্রুপকে আমরা ধরতে পারি যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট, বা এরকম করে কিছু করা যেতে পারে যে ডিজিটালাইজেশনের জন্য আমরা স্কুল থেকে স্কুলের প্যারেন্টসদেরকে ধরতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমরা অ্যাডাল্টস প্রোগ্রামেও যেতে পারবো প্যারেন্টসের মাধ্যমে। সো আমার মনে হয় ছোট ছোট পরিসরে যদি আমরা এভাবে করে এগোতে পারি ডিজিটালাইজেশন, তাহলে করা খুবই সম্ভব। কিন্তু একেবারে যদি আমরা টার্গেট করি যে আমরা একদম বড় পরিসরে চলে যাব, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। এখনই সবকিছু করা যাবে বলে আমার মনে হয় না, তবে লং রানে করা যাবে, তো অবশ্যই এই বিষয়ে আমি আশাবাদী। কিন্তু ছোট ছোট স্মল স্টেপসে আমাদেরকে প্ল্যান করতে হবে। ওকে, একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন ডিজিটাল মেন্টাল হেলথ টুল নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা কমন মেন্টাল যে ডিসঅর্ডারগুলো আছে বা কন্ডিশনগুলো আছে সেটা নিয়েই কথা বলি। শরণ ভাই হয়তো একমত হবেন আমাদের সাথে। কিন্তু সিভিয়ার কন্ডিশন যেগুলো আছে যেমন সাইকোসিস বা স্কিজোফ্রেনিয়া, বা আমরা যদি একদম সিভিয়ার বাইপোলার ডিসঅর্ডার কেউ যদি আমরা এর মধ্যে ইনক্লুড করি, তাহলে সেই ক্ষেত্রে ডিজিটাল মেন্টাল হেলথের জন্য আসলে আরও কি কোনো ক্রিটিক্যাল চ্যালেঞ্জ চলে আসে? বা আপনার জনস্বাস্থ্যের জায়গাটা থেকে আমি জানতে চাই যে এটাকে কীভাবে অ্যাড্রেস করা সম্ভব। এই যে টার্মগুলো বলা হলো সিজোফ্রেনিয়া বা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারস বা দিস কাইন্ড অফ থিং, এগুলো হচ্ছে আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি চিকিৎসক হিসেবে বলতে পারি, আমি সাইকিয়াট্রিস্ট না, কিন্তু জেনারেল প্র্যাকটিশনার বা চিকিৎসক বাংলাদেশের সেই হিসেবে বলতে পারি যে সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা রেফারেলের প্রয়োজন আছে। যে যখন কেউ ডিজিটাল ইন্টারভেনশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করবে ফর বেটার মেন্টাল হেলথ, সেক্ষেত্রে দেখা যাবে যে সেক্ষেত্রে যদি কোনো একটা এক্সপার্ট অপিনিয়ন বা একটা রেফারেল সিস্টেম যদি থেকে থাকে, যে হ্যাঁ সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যদি থেকে থাকে, তারা এটাকে ডায়াগনোসিস করবে, ওটা ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ খুব বলা যাবে না আচ্ছা ঠিক আছে যে সিজোফ্রেনিয়া, কিন্তু সিজোফ্রেনিয়া আগে ডায়াগনোস করতে হবে, এবং সিজোফ্রেনিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের কোনো স্পেশালিস্ট দরকার হবে। তো আমার মনে হয় একটা কোলাবোরেশন বা একটা আমি বলবো একটা হলিস্টিক অ্যাপ্রোচ খুব নেসেসারি, যে হ্যাঁ একজন জিপি অথবা একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে, এবং এট দ্য সেম টাইম প্যারেন্টস এবং যদি বলি সোশ্যাল ওয়ার্কার, সবাইকে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে যেতে হবে ডিজিটালাইজেশনকে বা এটাকে আরো সাকসেসফুল করার জন্য। এক্সেলেন্ট। তার মানে আমরা যদি আপনার কথাটাকে সামারি করি, তার মানে যখন আমরা সিভিয়ার মেন্টাল কন্ডিশনের কথা বলছি সেখানে রেফারেলের একটা খুব
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি কখন এটাকে রেফার করছি, আমি একদম যিনি ট্রিটমেন্ট প্রদান করছেন তিনি একদম সাথে সাথেই ফোনের মধ্যে বা অনলাইন ব্যবহার করে উনি ট্রিটমেন্টটা না দিয়ে সবথেকে ভালো হয় যদি উনি নিকটস্থ কোনো জায়গায় রেফারেল করেন। পাশাপাশি ডক্টর তানজিরও বলেছেন যেখানে একটা কন্ট্রোলিং বা গাইডলাইনের খুব বড় ভূমিকা আছে, যে কোন রোগীকে কিভাবে আমরা কোথায় রেফার করছি, অথবা আমাদের ট্রিটমেন্টটা কতটুকু আমরা অনলাইনে দিতে পারবো, কতটুকু আমরা পারবো না। অনেক ধন্যবাদ ডক্টর ইরদেজ আপনাকে। Enrica, we are talking about recommendations to improve mental health, digital mental health, implementation or scenario in Bangladesh or low resource settings. I want to hear your thoughts as a global mental health researcher and also a practitioner, like how we can improve the digital mental health systems in general. I definitely think, education about how to use digital health. So part of that is like, looking into how you distinguish between disinformation and misinformation, educating yourself on what are like healthier habits, is your engagement with this social media or mental health leaving you happy at the end of the day, or are you drained, and are you spending so much time on it that it's affecting your functioning? Is it making you feel worse about your body or yourself? Really just think about how you're feeling and listen to that, and what you're seeing in front of you. The internet can be a really great tool for spreading information and finding information that can help you, but we really need to teach others and educate ourselves on how to navigate that. Absolutely. So apart from education, do you have any specific recommendation to the researchers, new researchers who want to conduct research on digital mental health arena? Yeah, so I definitely think that a lot of researchers, especially older ones, might be a little afraid of social media because, they lived in a time before it and now it's sort of come out of nowhere, and, it's hard, it's difficult. And so I think a lot more research needs to be done in it, and people need to not be afraid of doing research in that. I also think not just it's all of society. Like parents need to put parental controls on their kids' social medias, and law enforcement needs to make sure that anything illegal going on that they see online gets followed up with, and government needs to make sure that they create policies that keep up to date with the evolving social media's context. And so there's a lot that everyone can do, and it's up to each of us to look into what it is that we can best contribute to. থ্যাংক ইউ সো মাচ এনরিকা ক্রিস্টোফার। দর্শক, আমরা কথা বলছিলাম এনরিকা ক্রিস্টোফারের সাথে এবং তিনি আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে বলছিলেন রিকমেন্ডেশনগুলোর কথা ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশনের জন্য। প্রথম যেটা আমাদেরকে করতে হবে, তিনি বলছিলেন যে এডুকেট করার ব্যাপারটা, যে আমরা যাদেরকে দিচ্ছি তারা আসলেই সেই টুলটা বুঝতে পারছেন কিনা, কিভাবে তারা সেটা গ্রহণ করবেন। তার মানে এখানে শিক্ষার একটা ব্যাপার আছে, এবং যাতে আমরা এফিশিয়েন্টলি সেই টুলগুলো ব্যবহার করতে পারি। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি টাচ করেছেন, যে যারা এমন একটা জেনারেশন আমাদের আছে, আমরা একটা সময় আমাদের হাতে ফোন ছিল না, কিন্তু আমাদের এখন সন্তান যারা, তারা কিন্তু জন্মের প্রথম দিন থেকেই ফোন পাচ্ছে। সো এই যে প্রজন্মটা আছে, সেই প্রজন্মটাকে আমরা যদি ব্যবহার করি, যারা ডিজিটালাইজেশনের আগের সময়টা দেখেছে, তাহলে কিন্তু আমরা খুব ইফেক্টিভ ওয়েতে এডুকেশনের দিকটাতেও আগাতে পারবো। পাশাপাশি আমরা একটা সামগ্রিকভাবে ডিজিটাল মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশনের গবেষকদের যে জায়গাটা আছে, সেখানেও আমরা কিছু ইনোভেশনের স্থান ক্রিয়েট করতে পারবো। দর্শক, আজকের আলোচনাতে আমরা ডক্টর তানজির রশিদ শরণ, ইরতেজা ইসলাম এবং এনরিকার সাথে কথা বলেছি প্রযুক্তি এবং মন নিয়ে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথমত, আমরা যারা ডিজিটাল ডিভাইস এখন প্রতিদিন ব্যবহার করছি এবং করতে বাধ্য হচ্ছি, কিভাবে আমরা এই ডিজিটাল টুলটা ব্যবহার করব সেটা আমাদেরকে জানতে হবে। কতটুকু ব্যবহার করলে সেটা অ্যাডিকশনের দিকে চলে যাবে না, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব না। পাশাপাশি আরেকটা জিনিস, যারা এই ডিজিটাল ডিভাইসগুলো অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করছেন, আমাদেরকে জানতে হবে তিনি আসলে
আসলেই সেই ব্যাপারটিতে প্রশিক্ষিত কিনা, নাকি শুধুমাত্র লাইক অথবা যেটার কথা আমরা আজকে বলেছি ভিউ বাড়ানোর জন্য তারা এই সেবাটা নিয়ে আসছেন, এবং যেটা কিন্তু কখনোই উপকৃত হবে না এই সমাজ যদি না একজন এক্সপার্টের কাছ থেকে আমরা সঠিক তথ্যটা নিই। তার মানে একদিকে যেমন ডিজিটাল ডিভাইস আমাদেরকে একটা মানসিক স্বাস্থ্যের এমন একটা দিকে নিয়ে যেতে পারে যেখান থেকে বের হয়ে আসতে আমাদের সাহায্য দরকার হতে পারে একজন এক্সপার্টের, পাশাপাশি আমরা যখন সাহায্য নিচ্ছি কার থেকে আমরা সাহায্যটা গ্রহণ করছি সেটাও আমাদেরকে 100% জেনে নিতে হবে, একদম শতভাগ নিশ্চিত হবে আমরা ঠিক জায়গা থেকে সাহায্যটা নিচ্ছি কিনা। এবং যেটা তানজির রশিদ বলেছেন আমি স্পষ্টভাবে তার সাথে একমত হতে চাই যে শুধুমাত্র আমরা যদি অ্যাপ্লিকেশন বেসড বা আমরা একটা সোসাইটিকে টার্গেট করে একটা বাবলের মধ্যে থাকি তাহলে কখনোই কিন্তু আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মানসিক স্বাস্থ্য সেবাটা একদম তৃণমূল মানুষ প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে সুরক্ষায় প্রতিদিনের সাথে থাকার জন্য। চলে আসবো আবারও, অনেক অনেক ধন্যবাদ।